টুনি, আমি গাভীকে নিয়ে জমি চাষ করতে যাচ্ছি, তুমি ঘরে সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, তবে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নাও, এতে একটু মুড়ি আর গুড় আছে। দুপুরে কাজের ফাঁকে মুড়িগুলো আর একটু পানি খেয়ে নিও, কেমন? আহা, এসবের আবার দরকার কি? এগুলো তোমার জন্য রেখে দাও, দুপুরে খেয়ে নিও। আমাকে জমিদার দাদা তার বাড়ি থেকে দুপুরে খাবার দেয়। টোনা, একদম মিথ্যে বলবে না। জমিদার ঠিক মতো কাজের টাকাই দেয় না, আবার বলে জমিদার নাকি দুপুরে খাবার দেয়। তুমি এভাবে না খেয়ে আর কত কষ্ট করবে? নাও, এগুলো নিয়ে যাও তো। টুনি, তুমি আমাকে একমাত্র বোঝো, এই জন্য বিধাতা তোমাকে আমার করে দিয়েছে। এবার তুমি থাকো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, চললাম গাভীকে নিয়ে। টোনা এই বলে উঠানে বেঁধে রাখা গাভীকে নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা ঈগল জমিদারের জমিতে চলে আসে। জমিদার দাদা, আজ কোন কোন জমি চাষ করব? আজ উত্তরের জমি চাষ করবি, দুদিনের মধ্যেই উত্তরের জমিতে আলু চাষ করব, তাই আজকে যেন সব কাজ শেষ হয় এই বলে দিলাম। দাদা, জমি তো অনেক, তবে আমি চেষ্টা করব সব জমি চাষ শেষ করতে। ঠিক আছে, এখন কাজে লেগে পড়। গাভী, ডানে যা, ডানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার সোজা যা, এই সামান্য বাম দিকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। টোনা গাভীকে নিয়ে জমি চাষ করতে থাকে। এভাবেই কাজ করতে করতে দুপুর হয়ে আসে। দুপুরের খাওয়ার সময় হয়েছে। গাভী, চল, তোকে ঘাসে বেঁধে আমিও একটু মুড়ি খেয়ে নেই। পেট ভরে কচি কচি ঘাস খা, সন্ধ্যা পর্যন্ত আরো অনেক কাজ করতে হবে কিন্তু, বুঝেছিস? হাম্বা হাম্বা, আমার লক্ষ্মী গাভী। টোনা গাভীকে ঘাসে বেঁধে রেখে এসে একটা গাছের নিচে বসে। আর টুনির দেয়া মুড়ি যেই খেতে ধরে, ঠিক তক্ষুনি সেখানে একটা বৃদ্ধা ভিখারি চলে আসে। বাবা রে, আমি দুদিন থেকে কিচ্ছু খাই না, আমাকে কিছু খেতে দিবি? আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে একটু খেতে দিলে আমি তোকে আশীর্বাদ করব। বুড়িমা, আমার কাছে তো তেমন কোনো খাবার নেই, এই সামান্য পরিমাণ মুড়ি আছে, এটা তুমি খেয়ে নাও। বৃদ্ধা ভিখারি টোনার হাত থেকে মুড়ি নিয়ে খেতে থাকে আর খাওয়া শেষে বলতে থাকে, বাবা রে, তুই অনেক ভালো, নিজে না খেয়ে আমাকে খাওয়ালি। আমি আশীর্বাদ করি তুই একদিন অনেক ধনী হবি। ধনী হব কিনা জানি না, তবে আমার অনেক শখ এ বনের অসহায় গরিবদের সাহায্য করা। তোর সব পূরণ হোক রে বাবা, বিধাতা সহায় হোক তোর ওপর। বৃদ্ধা চলে যায়। টোনা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও জমি চাষের কাজে লেগে পড়ে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, এই টোনা, আমি তোর বাড়িতেই যাচ্ছিলাম রে। আমার বাড়িতে যাচ্ছিলে? তা কেন দাদা? আসলে আমার জমিটা চাষ করা লাগতো, তুই কি আমার জমিটা আজকে চাষ করে দিতে পারবি? দাদা, আমি তো ঈগল দাদার জমি চাষ করতে যাচ্ছি, আমি আজকে তোমার জমি চাষ করতে পারবো না। তোমার জমি চাষ করতে গেলে ঈগল দাদা রাগ করবে। দেখ টোনা, তুই ছাড়া বনে জমি চাষের কোনো পাখি নেই, তুই আমার জমিটা চাষ করে দে দয়া করে, আমি তোকে যথাযথ মজুরি দিব। ঠিক আছে দাদা, চলো। টোনা কবুতরের সাথে তার জমিতে চলে আসে আর জমি চাষ করতে থাকে। ঠিক তখনই সেখানে ঈগল চলে আসে। এই টোনা, এই, তোকে না বলেছি আমার সব জমি চাষ না হওয়া পর্যন্ত তুই কারো কাজ নিতে পারবি না? আর তুই কিনা আমার জমি চাষ করতে না গিয়ে এই কবুতরের জমি চাষ করছিস? তোর তো সাহস কম নয় আমার হুকুম অমান্য করার। আজ তোকে এই বন থেকে আমি তাড়িয়ে দিব। জমিদার দাদা, তুমি তো টোনাকে ঠিক মতো মজুরি দাও না, তার উপর টোনাকে অন্য কারোর জমিতে কাজও করতে দাও না। আমি টোনাকে ঠিক মতো মজুরি দিব, তাই রাগারাগি না করে এখান থেকে চলে যাও আর টোনাকে কাজ করতে দাও। তোর মুখ ফুটেছে, আমার ক্ষমতা সম্পর্কে তোর দেখছি একটুও ধারণা নেই। আমি আজ তোদের দুজনকে এই বন থেকে তাড়িয়ে দিব। বের হ, বন থেকে বের হ বলছি। জমিদার দাদা, আমার ভুল হয়েছে, আমার কবুতর দাদার জমি চাষ করতে আসা উচিত হয়নি। আমাদেরকে বন থেকে তাড়িয়ে দিও না, আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ দাদা, ক্ষমা করে দাও, এই বন থেকে তাড়িয়ে দিও না। বেশ, দিলাম ক্ষমা করে। এই টোনা, চল আমার জমিতে। আজ তুই আমার দক্ষিণের জমি বিনা পয়সায় চাষ করে দিবি। আমার হুকুম অমান্য করার এটাই তোর শাস্তি।
টোনা কিছু না বলে মুখ বুঝে জমিদার ইগলের কথা মেনে নেয় আর তার জমিতে গিয়ে জমি চাষ করতে থাকে। জমি চাষ করতে করতে হঠাৎ টোনার গাভী থেমে যায়। কি ব্যাপার রে গাভী, থেমে গেলি কেন? যা সামনে যা, সন্ধ্যা হয়ে আসছে তো। এই জমিটা তাড়াতাড়ি চাষ করে বাড়িতে যেতে হবে। কি হলো রে গাভী মা, শুনতে পাচ্ছিস না? আম্মা, আম্মা। হলোটা কি বলতো? যাচ্ছিস না কেন সামনে? আরে এটা কি লাঙ্গল আটক করে রেখেছে? দেখি তো তুলে। এটা তো একটা মাটির কলস, না জানি এটাতে কি আছে। দেখি তো ঢাকনাটা খুলে। না না, এটা তো ইগল দাদার জমিতে পেয়েছি। এটা খুলে দেখার অধিকার আমার নেই। এটা পাওয়ার পর খুলে দেখার অধিকার একমাত্র ইগল দাদার আছে। আমি বরং কাজ শেষ করে এটা ইগল দাদাকে দিয়ে আসবো। এই বলে সৎ নির্লোভী টোনা মাটির কলসটা জমির এক কোণে রেখে আবারও কাজ শুরু করে। কাজ শেষে টোনা তার কথা মতো মাটির কলসটা নিয়ে ইগলের বাড়িতে চলে আসে। জমিদার দাদা, ও জমিদার দাদা, বাড়িতে আছো? এই, তুই এখানে এসেছিস কেন? নিশ্চয় টাকা চাইতে, তাই তো? তোকে না বলেছি আজকে টাকা দিব না? যা তো এখান থেকে, চলে যা। দাদা, টাকা নিতে আসিনি। আসলে এই মাটির কলসটা তোমার জমির নিচে পেয়েছি, তাই তোমাকে দিতে এসেছি। এই নাও দাদা। টোনা মাটির কলসটা ইগলের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইগলের কাছে ইগলি চলে আসে। ইস, কি নোংরা এই কলসটা! তুমি কোথায় পেয়েছো? ফেলে দাও এটা, ফেলে দাও। বউ, এই কলসটা টোনা আমাদের জমির নিচে পেয়েছে। কি, এটা জমির নিচে পেয়েছে? হাই হাই, বলছো কি? আমি শুনেছি এরকম কলসে নাকি গুপ্তধন থাকে। ওগো, এই কলসেও মনে হয় গুপ্তধন আছে। সত্যি? গুপ্তধন মানে তো সোনার মোহর। এই কলস ভর্তি সোনার মোহর পেলে তো আমরা জমিদার থেকে রাজা হয়ে যাব গো। রাজা হলে আমি এই পুরো বনে রাজত্ব করব, গরিব পাখিদের বাড়িঘর দখল করব, সবাই আমাকে মানবে। শুধু কি তাই, আমি আরো অনেক সোনার গহনা পড়তে পারবো। চলো চলো, ভিতরে গিয়ে এই কলসটা খুলে দেখি। ইগল ইগলে তাদের ঘরের ভেতরে চলে আসে আর লোভে পড়ে যেই মাটির কলসের ঢাকনাটা খুলে আর তখনই দেখতে পায় ভিতরে সোনার মোহরের পরিবর্তে একটা বিষধর সাপ বসে আছে। ও মা গো, এ তো সোনার মোহর নয়, বিষধর সাপ বসে আছে। তাই তো দেখছি, আমাদের সব আশা চলে গেল গো। এই, তোমার আশেপাশে রাখো তো, আগে ঢাকনা দিয়ে কলসের মুখ বন্ধ করো, নয়তো বিষধর সাপ বেরিয়ে আমাদেরকে দংশন করবে। তুমি যে বজ্জাত টোনার উপর অত্যাচার করো, তাই ওই বজ্জাত গরিব টোনা এই বিষধর সাপ ইচ্ছে করে এই কলসে রেখে তোমাকে দিয়েছে প্রতিশোধ নেয়ার জন্য। তাই বলি কি, তুমি এক্ষুনি যাও আর এই কলস ওর বাড়িতে রেখে এসো। ঠিক বলেছো, আমি এক্ষুনি রেখে আসছি। ইগল দেরি না করে কলসটা টোনার বাড়ির উঠোনে রেখে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা ঘর থেকে বাইরে বেরিয়ে কলসটা দেখে বেশ অবাক হয়ে যায়। এ কি, এই মাটির কলসটা এখানে কি করছে? এটা তো আমি ইগল দাদাকে দিয়ে এসেছিলাম। ইগল দাদা তো এই কলস এখানে রেখে যাওয়ার পাখি নয়, তাহলে এটা এখানে এলো কি করে? যাই হোক, আগে এটা খুলে দেখি এর ভিতরে কি আছে। এই বলে টোনা কলসের ঢাকনা যেই না সরায়, ঠিক তখনই কলস ভর্তি সোনার মোহর দেখে চমকে যায়। হায় হায়, এগুলো তো সোনার মোহর। তবে কি বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে? টুনি, টুনি, কোথায় তুমি? এদিকে দেখে যাও। টোনার ডাকে টুনি সেখানে চলে আসে আর সোনার মোহর দেখে বেশ অবাক হয়ে যায়। বিধাতা আমাদেরকে এই উপহার দিয়েছে টোনা, আজকের পর আমাদের আর অভাব থাকবে না। ঠিক বলেছো, আমরা নিজেদের অভাব দূর করার পাশাপাশি বনের গরিবদের সাহায্য করব। চলো টুনি, ঘরে চলো। টোনা টুনি সোনার মোহর পেয়ে বেশ খুশি হয়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। টোনা টুনি অনেক ধনী হয়ে ওঠে। টোনা টুনির ধনী হওয়ার রহস্য ইগল ইগলি সহ বনের সকলে জেনে যায়। টোনা টুনি ধনী হওয়ায় ইগলের অনেক হিংসা হয়। একদিন রাতে ইগল টোনার ঘরে প্রবেশ করে সেই মাটির কলসটি চুরি করে তার বাড়িতে নিয়ে আসে। ইগলি, সোনার মোহরের কলস চুরি করেছি, এবার আমরা রাজা রানী হবই হব। খুব ভালো করেছো, কলসের ঢাকনাটা খোলো, একবার মোহরগুলো দেখে নেই। ইগল ইগলি যেই কলসের ঢাকনা খুলে ঠিক তখনই কলসের ভেতর থেকে একটা সাপ তাদের সামনে বেরিয়ে আসে।
হায় হায়, এ তো দেখছি সাপ। কে সাপ? কলসের মোহর কোথায়? যখনই আমরা কলস খুলি তোকে দেখতে পাই কেন? টোনাটুনি তো ঠিকই সোনার মোহর দেখতে পাই। তোরা লোভী, লোভীদের জন্য এই কলস নয়। এই কলস শুধুমাত্র সৎ নির্লোভ পাখিদের জন্য। তোরা আমাকে এক্ষুনি টোনার বাড়িতে রেখে আয়, নয়তো তোদের আমি শাস্তি দিব। তুই আমাদের কিছুই করতে পারবি না। আমরা তোকে মেরে সোনার মোহর নিবই নিব। লোভীর দল, আমাকে হুমকি দিচ্ছিস? আমি তোদের এই সয় সম্পত্তি সব আমার করে নিলাম। সাপ এভাবে বলার সাথে সাথে ইগলের বাড়ি টাকা পয়সা সব উধাও হয়ে যায়। হায় হায়, আমাদের বাড়ি টাকা পয়সা সব কোথায় গেল? ইগল, এই সাপ আমাদের সব কেড়ে নিয়েছে। মারো একে। আবারও বড় বড় কথা, দাঁড়াও, তোদের হচ্ছে এবার। সাপ এই বলে জাদু করে ইগল ইগলিকে দুটো ইঁদুর বানিয়ে দেয়। হায় হায়, এ কি করলে? আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আমাদেরকে ঠিক করে দাও, আমরা আর লোভ করব না। তোদের ক্ষমা নেই, ভোগ কর তোরা তোদের শাস্তি। আমি চললাম টোনাটুনির বাড়িতে। এই বলে সাপ কলসে প্রবেশ করে আর কলস সহ একা টোনাটুনির বাড়িতে চলে আসে। টোনাটুনি বেশ সুখেই দিন কাটাতে থাকে আর এদিকে ইগল ইগলি লোভের শাস্তি ভোগ করতেই থাকে।